ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পুরোটাই ছিল ইঞ্জিনিয়ারিং এর ভরা। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা সেই ইঞ্জিনিয়ারিং এর প্রত্যক্ষ রাজসাক্ষী বলেও অভিযোগ তার। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। খলিল রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে, ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন। ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী ভাইরাল হয়েছে। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন মেইন স্ট্রিম রাজনৈতিক শক্তি হিসেবে পার্লামেন্টে তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং আপনারা শিখেছিলেন, এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতায় জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সাবেক উপদেষ্টা রিজওয়ানার এক বক্তব্যকে ঘিরে যেন নতুন করে মোড় নিচ্ছে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি। ঈদের পর রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি এবং জামায়াত নেতাকর্মীরা। এ নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এদিকে জামায়াতের নেতাকর্মীরা দাবি করছেন ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা দখল করেছেন তারেক রহমান। তাদের মতে সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যই যেন সেই অভিযোগের গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এমনকি অনেকেই তাকে সম্ভাব্য রাজসাক্ষী হিসেবেও দেখছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন রিজওয়ানার এমন বক্তব্যের কারণে খুব শিগগিরই তিনি আইনি জটিলতায় পড়তে পারেন, এমনকি গ্রেফতারও হতে পারেন। তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে দেশের রাজনীতিতে? রিজওয়ানার এই বক্তব্যের পেছনে কি বার্তা রয়েছে? চলুন দর্শক, এ বিষয়ে বিস্তারিত জেনে নেই আমাদের আজকের ভিডিও প্রতিবেদনে। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমাদের উপর চাপের আসলে কোনো শেষ ছিল না। তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। একটি মাত্র বক্তব্য, একটি মাত্র সাক্ষাৎকার, আর তাতে যেন কেঁপে উঠেছে দেশের পুরো রাজনৈতিক অঙ্গন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে চলছে তুমুল বিতর্ক। তিনি এমন এক অকপট স্বীকারোক্তি দিয়েছেন যা শুধু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার শপথ সেটাকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে। চ্যানেল ওয়ানের সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হিসেবেই লেখা থাকবে। হয়তো প্রশ্ন ছিল, যারা নারীর সমান অধিকার চায় না সেই শক্তির একটি অংশ এখন বিরোধী দলে কিনা? এর জবাবে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যেন ক্ষমতায় মেইন স্ট্রিম হতে না পারে, মানে মূল জায়গায় যেতে না পারে। আমরা সেটা নিশ্চিত করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন এই কথাটির অর্থ কি। আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। আমরা কারা? এই শক্তির মাধ্যমে তিনি কাদের বুঝিয়েছেন? দেশের আপামর জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকের কাছে এটি একেবারে দিনের আলোর মতোই স্পষ্ট যে এই ইঙ্গিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে করা হয়েছে। নির্বাচনের আগে আমরা সবাই দেখেছি দেশের আনাচে কানাচে জামাতের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছিল। সাধারণ মানুষের একটি বড় অংশ তাদের সমর্থন দিচ্ছিল, কিন্তু ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। কেন ঘটেনি সেই উত্তর যেন আজ স্বয়ং সাবেক উপদেষ্টার মুখ থেকেই বেরিয়ে এলো। জনগণের এই রায়কে রুখে দিতে কতিপয় উপদেষ্টা যে কতটা মরিয়া ছিলেন তা আজ জাতির সামনে উন্মোচিত। অনেকেই বলছেন এটি স্রেফ কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটি 2026 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এক সহজ সরল এবং ভয়ঙ্কর স্বীকারোক্তি। এই একই স্বীকারোক্তি নির্বাচনের দিনই যেদিন ফলাফল হয় সেদিন দিয়েছিলেন আসিফ নজরুল জাস্ট এক ওয়ার্ডে। কি লিখেছিলেন তিনি? আলহামদুলিল্লাহ। একজন উপদেষ্টা ভোটের দিন কি কারণে রেজাল্টের পর আলহামদুলিল্লাহ পড়েন এটা আপনাদের বুঝতে আর বাকি থাকে না। 2008 সালের নির্বাচনের পর সেই ইঞ্জিনিয়ারিং বুঝতে দেশের মানুষের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু 2026 সালে ইঞ্জিনিয়ারিং বুঝতে জনগণের খুব বেশি সময় লাগলো না। কারণ যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন তারা নিজেরাই আজ নিজেদের কৃতকর্মের কথা প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তাই তো? তো সবার জন্য সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এটাই তাদের দায়িত্ব ছিল।
কিন্তু উপদেষ্টারা যদি নিরপেক্ষ না থাকেন, তারা যদি ডেলিবারেটলি বা ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষমতায় আনেন অথবা কাউকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করেন, তাহলে তাদের পায়ের নিচে আদৌ কি কোনো মাটি থাকে? এই প্রশ্ন আজ কোটি কোটি জনতার মনে। জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া চেয়ারকে কাজে লাগিয়ে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার যে অভিযোগ, তাতে সরাসরি শপথ ভঙ্গের শামিল, তাই নয় কি? আজ অনেকে প্রশ্ন তুলছেন, এই উপদেষ্টা মণ্ডলী কি তবে সেই ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্রযন্ত্র হিসেবে কাজ করেছে, যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছে এবং জনগণের ভোটাধিকারকে নিজেদের ইচ্ছে মতো ম্যানিপুলেট করেছে? গণতন্ত্রে জনগণের রায় হলো শেষ কথা। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে, যাকে চাইবেন না সে বিরোধী দলে যাবে বা প্রত্যাখ্যাত হবে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আগে থেকেই নির্ধারণ করে রাখে যে কাউকে ক্ষমতার মেইন স্ট্রিম হতে দেওয়া যাবে না, তাহলে সেই নির্বাচনের আর কোনো অর্থই থাকে না। হাজার হাজার কোটি টাকা খরচ, এটা নিছকই অর্থ নষ্ট। এই ধরনের বিভ্রান্তিমূলক, এক পেশে এবং পক্ষপাত তুষ্ট বক্তব্য একজন সুশীল এবং নিরপেক্ষ উপদেষ্টার কাছ থেকে কোনোভাবেই আশা করা যায় না। দায়িত্ব পালনকালীন সময় এই ধরনের পক্ষপাতিত্ব করার দায়ে তিনি অভিশংসনের যোগ্য ছিলেন বলে অনেক আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। আজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে একটা ঝড় তুলেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টানোর এই মারাত্মক অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে কি আইনের আওতায় আনা উচিত নয়? তাকে গ্রেফতারের জোরালো দাবি উঠেছে। তাকে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা যদি পিছনের দিকে তাকাই, তবে দেখব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের কতটা আস্থা ছিল। কিন্তু এই একটি মন্তব্য সেই আস্থার ভিতকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। ওরা এই সূক্ষ্ম ষড়যন্ত্র না করত, তাহলে হয়তো দেশের রাজনৈতিক দৃশ্যপট আজ সম্পূর্ণ অন্যরকম হতে পারত। একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রের এই নগ্ন ব্যবহার কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচায়ক নয়। এই স্বীকারোক্তি প্রমাণ করে যে নিরপেক্ষতার আড়ালে আসলে কতটা গভীরভাবে পক্ষপাতিত্বের বীজ বোনা হয়েছিল। যখন একজন উপদেষ্টা বলেন তাদেরকে আমরা মেইন স্ট্রিমে হতে দেই নাই, তখন এটি আর কেবল একটি মন্তব্য থাকে না, এটি হয়ে দাঁড়ায় একটি ডকুমেন্ট প্রমাণ। একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কে মূলধারায় আসবে আর কে আসবে না তা নির্ধারণ করার একমাত্র মালিক দেশের জনগণ। ব্যালট পেপারের মাধ্যমে সেই সিদ্ধান্ত আসার কথা, কিন্তু সেখানে যদি আগে থেকেই কোনো ছক কষা থাকে, তবে সেই নির্বাচন কি আর নির্বাচন বলা যায়? আজ সাধারণ মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা অমূলক নয়। আগামী দিনে এই ইস্যুটি দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায় যে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই ইতিহাস জাতি খুব সহজে ভুলবে না। রেজওয়ানা নিজেই প্রকাশ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা স্বীকার করে নিচ্ছেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ভোটের মানুষকে কেবল কাগজে কলমে সাজিয়ে জনগণের রায়কে পুরোপুরি উপেক্ষা করে ফলাফলকে রীতিমতো টেবিলে বসেই গড়ে তোলার যে ভয়ঙ্কর খেলায় তারা জড়িত ছিল, তা আজ আর কোনো বিরোধী দলের নিছক অভিযোগ নয়। এটি তাদের নিজেদেরই দেওয়া সরাসরি স্বীকারোক্তি। একটি নির্দিষ্ট দলকে হারানোর জন্য জনগণের ব্যালট নয়, বরং ব্যবহার করা হয়েছে অত্যন্ত কৌশলী এক নকশা। প্রিয় দর্শক, সাবেক উপদেষ্টা রিজওয়ানার এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলে কি বিএনপি নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করেছে? এই বিষয়টি নিয়ে জামাত নেতাদের বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।